আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। 2 যুগ পর নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ। বিচারকদের নিয়োগ, পদোন্নতি থাকবে প্রধান বিচারপতির হাতে। রাজনৈতিক হস্তক্ষেপ অবসানের আশা। টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন ঘিরে নানা জল্পনা। প্রার্থী ঘোষণা বিলম্বে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের মিটিং মিছিল এলাকা জুড়ে। ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নৌ ও আকাশপথে চলছে টহল মহড়া। দ্রুতই স্থল অভিযান শুরুর আভাস মার্কিন প্রশাসনের। 25 বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারির মাধ্যমে মন্ত্রণালয়ের শাসন থেকে বিচার বিভাগ মুক্তি পেয়েছে বলে জানান আইনজীবীরা। অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও ছুটির ক্ষমতা বিচারপতির হাতে থাকায় বিচার কার্যে রাজনৈতিক হস্তক্ষেপের ইতি ঘটবে বলেও আশাবাদী আইন সংশ্লিষ্টরা। এদিকে এরই মধ্যে পৃথক সচিবালয়ের সচিবও নিয়োগ হয়েছে। আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরেই চলে আসছিল টানাপোড়েন। সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের ছুটি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতির হাতে ছিল। তবে এতদিন সেই ক্ষমতার চর্চা সহ অপপ্রয়োগও করে আসছে আইন মন্ত্রণালয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত রবিবার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে রাষ্ট্রপতির পরামর্শে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও নিয়োগের ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি। নতুন অধ্যাদেশের ফলে নিশ্চিত হচ্ছে আদালতের আর্থিক স্বাধীনতাও। তবে 50 কোটি টাকার বেশি খরচে অনুমোদন লাগবে অর্থ মন্ত্রণালয়ের। খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ 53 ইয়ার্সে, সেটির অবসান ঘটবে। 1999 সালে আলোচিত মাজহার হোসেন মামলার রায়ে প্রথম স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়। তবে তা বাস্তবায়নে বিলম্ব হয় হতাশা প্রকাশ করেন মাজহার হোসেন। 54 বছরে এই সেপারেশন কেন হলো না? সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য না বাতকাবাত এটা রাখা হলো? সুদীজন, পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন, তারা কেন এটা নিয়ে ভাবলেন না? কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো? তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। এদিকে আলাদা সচিবালয়ের মাধ্যমে দ্বৈত শাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ মুক্তি পাবে বলে মনে করেন আইনজীবীরা। যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। আমার বাংলাদেশ স্বাধীন বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো, গণতন্ত্রকে সুসংহত করতে পারবো। এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায়। তবে এই সংস্কার বিচার বিভাগে কতটা আমূল পরিবর্তন আনে তাই এখন দেখার বিষয় বলছেন আইনজীবীদের অনেকে। আবারও ভূকম্পন অনুভূত হলো বাংলাদেশে। রাত 12:55 ভূমিকম্প হয়। প্রাথমিক তথ্য বলছে 4.9 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির মনিওয়া শহর থেকে 104 কিলোমিটার দূরে অনুভূত হয়েছে এই কম্পন। ভূপৃষ্ঠ থেকে প্রায় 107 কিলোমিটার গভীরে। মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশে এই ভূমিকম্পন অনুভূত হয়েছে। এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য অবশ্য পাওয়া যায়নি। টাঙ্গাইল 5 অর্থাৎ সদর আসনে এখনও মনোনয়ন ঘোষণাই করেনি বিএনপি। কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাকি জেলা সেক্রেটারি ফরহাদ ইকবাল, কার হাতে উঠবে ধানের শীষ প্রতীক তা নিয়ে চলছে নানা আলোচনা। প্রার্থী ঘোষণা বিলম্বে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। নিয়মিত চলছে মিটিং মিছিল। টাঙ্গাইলের মোট 8 আসনের 7টিতেই মনোনয়ন দিয়েছে বিএনপি, দেয়নি শুধু সদরে। মনোনয়ন স্থগিত রাখায় চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যাশী প্রার্থীদের নিয়মিত মিছিল সমাবেশে সরগরম টাঙ্গাইল 5 আসনের রাজপথ। সদরের সবচেয়ে বেশি আলোচিত বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। রাজনীতিতে দুজনই সক্রিয়। মনোনয়ন বিলম্বে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ ও প্রশ্ন, কে পাবেন মনোনয়ন, জেলা নাকি কেন্দ্রীয় নেতা?
যে আমাদের সদরের জন্য কাজ করবে তারাই ভোট দিব। যে জনগণের সেবায় নিয়োজিত থাকবে সবসময়, তাকে টাঙ্গাইল সদরে আমরা দেখতে চাচ্ছি। এই আসনে এমন একটা প্রার্থী আসুক, সন্ত্রাসী রাহাজানি এটা না হোক, জানি সবাই সাধারণ জনগণ সুস্থভাবে চলতে পারে। জনগণ যাকে চাবে তাকে দিলেই ভালো হবে। টুকু সমর্থকদের আশা কেন্দ্রীয় এই নেতার হাতেই যাবে ধানের শীষ। যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতির ছোট থেকে বেড়ে ওঠা সদরেই তিনি বলেন, যে সিদ্ধান্তই আসুক তা এখানকার মানুষের ভালোর জন্যই আসবে। ঢাকার পাশে টাঙ্গাইল, উন্নয়নের ছোঁয়া নেই। উন্নয়নের দিক দিয়ে আমি সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ। আগামী দিনে এই ধানের শীষ টাঙ্গাইল সদরে ব্যাপারে ওনারা আমার ব্যাপারে চিন্তা করবেন আশা করি। অন্যদিকে ফরহাদ সমর্থকদের মতে ঘরের ছেলেকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে দল। যে সদরের জনগণ সদরের ছেলেকে চায় এবং এখানে তারা স্থানীয় প্রার্থী চায়। আপনারা জানেন 54 বছরের ইতিহাসে টাঙ্গাইল সদরে বাইরের কোনো প্রার্থী নির্বাচিত হতে পারে নাই। আমরা যেই মনোনয়ন পাবো আমরা ধানের শীষে ভোট দেবো। এখানে ব্যক্তি আমরা প্রচারণা করলেও কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য ধানের শীষ। এই আসনের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান অসুস্থতাজনিত কারণে এবার মনোনয়ন ফরম নেননি। ফলে টাঙ্গাইল 5 আসনের মানুষ এখন অপেক্ষায়। সদর আসনে বিএনপি যাকে মনোনয়ন দিবে তাকে লড়তে হতে পারে জামায়াতের প্রাথমিক মনোনয়ন পাওয়া জেলা আমির আহসান হাবিব মাসুদ ও এনসিপির সম্ভাব্য প্রার্থী জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রাসেলের সঙ্গে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা নিয়ে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সাথে তুমুল হট্টগোল হয়েছে। শিবির ও সাবেক ছাত্র সমন্বয়ক পক্ষ ঘেরাও করেছে ভিসির কার্যালয়। ভেতরে অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি। সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ব্রাকসু স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ডক্টর মোহসিনা হাসান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ শাহজামান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্থগিতের ঘোষণাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলছেন ভিসি অধ্যাপক শওকত আলী। তার দাবি, যদি কোনো ভুল থাকে তাহলে সেটি ঠিক করার দায়িত্ব কমিশনের। তিনি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ছাত্রদল আর প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। ভেনেজুয়েলায় যুদ্ধের জন্য ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে মার্কিন বাহিনীর। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে নতুন করে মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং সামরিক বিমান। অন্যদিকে ভেনেজুয়েলার সমুদ্র সীমার কাছেই মোতায়েন রয়েছে শক্তিশালী নৌবহর জেরাল্ড আর ফোর্ট। বিমানবাহী রণতরীর পাশাপাশি এই বহরে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। যদিও আতঙ্কের মাঝেই জনগণের মনোবল ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। হ্যারিয়ার ফাইটার জেট মার্কিন মেরিন বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত এই যুদ্ধবিমান গেল সপ্তাহে পুয়ের্তো রিকোয় অবস্থিত মার্কিন নৌঘাঁটি রুজভেল্ট রোডসে পৌঁছায় এই ফাইটার জেটের একটি বহর। এরপর থেকেই চলছে মহড়া। অন্যদিকে পুয়ের্তো রিকোর মেরসেডিটা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ত সময় পার করছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। কিছুক্ষণ পরপরই অবতরণ করছে সামরিক বিমান, যাতে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম। অন্যদিকে সমুদ্র সীমায় চলছে নৌটহল। বহুল আলোচিত এই বহরে রয়েছে জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল ক্রুজার, ডিস্ট্রয়ার, অ্যান্টি মিসাইল শিপ সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। ভেনেজুয়েলাকে ঘিরে একদিকে চলছে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধের জোর প্রস্তুতি, অন্যদিকে মার্কো রুবিও, পিট হেগজেট সহ জাতীয় নিরাপত্তা দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি ওয়াশিংটন। সম্প্রতি ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ রাখার নির্দেশও দেন ট্রাম্প। এসবের জেরে ধারণা করা হচ্ছে হয়তো দ্রুতই ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু করবে মার্কিন প্রশাসন।